Okay. So today I discuss about that is WB said general aptitude on people development and environment. Okay. Because there must be the question is somehow some easy questions that should become যদি তোমার environment related question হয় তাহলে there must be high chance to get the question around pollution, and you all know about pollution, the types of pollution, the causes of pollution, the sources of pollution, the effect of pollution, and so on. So there must be no problem will be faced in during exam, right? Next one, if there must be greenhouse gas, ozone hole, this type of question that may become. So there must be no problem will be there. But sometimes some question may be asked, and this should be difficult to solve for many candidates that can be seen. But we have to practice all of the questions, right? So today I discuss about people develop an environment MCQ, right? Multiple choice based question. Okay. Multiple choice question. Okay, next. The first question is, okay. Fertility of soil can be increased by growing. জমির উর্বরতা যে চাষের দ্বারা বাড়ানো যায়। Option A, fiber crops. বা fiber crop. B, legumes. legumes মানে legume. C, cereals বা ডাল শস্য। D, none. কোনোটি নয়। So you get 5 seconds to determine which one is correct. Fertility of soil can be increased by growing. জমি উর্বরতা যে চাষের দ্বারা বাড়ানো হয়। ফার্স্ট অপশন ফাইবার ক্রপস বা ফাইবার ক্রপ, লেগুমস। থার্ড অপশন সেরাল বা ডাল শস্য। ডি হলো নান, কোনটি নয়। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হুইচ ওয়ান ইজ কারেক্ট। ওকে, 5 সেকেন্ড। Okay. Now, time up. Fertility of soil can be increased by growing. জমির উর্বরতা চাষের দ্বারা বাড়ানো হয়। এটার মধ্যে আমার অপশন এলিমিনেট করার প্রশ্ন ওঠে না, ডাইরেক্ট মনে রাখবে লেগুম। কেন? ওই যে বলে না সিম্বিক গোত্রীয় উদ্ভিদের
ওর মধ্যে তোমার রাইজোবিয়াম থাকে। তো এই ধরনের লেগুম জাতীয় উদ্ভিদগুলো কী হয়, ফার্টিলিটি, সয়েলের ফার্টিলিটি বা জমির উর্বরতা বাড়ায়। ঠিক আছে, বোঝা গেল? বিকজ অফ দেয়ার মাস্ট বি ইন নাও ডেজ হিউজ artificial fertilizer and pesticide, insecticide. Due to this, soil get polluted, right? And that's why somehow the fertility of soil that also be affected nowadays. So due to this, we have to use the alternate pathway to increase the fertility of soil. And there must be the one of the কি বলবো, there must be one of the pathway is by using the legumes you can increase the fertility of soil. Okay, so there must be it's the question the fertility of soil can be increased by growing legumes, you have to memorize. Okay, এখানে যদি তুমি অপশন এলিমিনেট করতে চাও তো সেখানে তোমার অনেক কনফিউশন হবে। তো ডাইরেক্ট মনে রাখবে যেখানে লেগুমস লেখা আছে, if in any option legumes are given, so you have to correct mark with the legumes. Okay, next. এক মিনিট। Okay. এবার এক্ষেত্রে আমি আরেকটা কথা বলিনি, আমাকে একজন কমেন্টে বলেছিলেন যে এটা রেফারেন্স কি, আমি কোন বই থেকে এটা পড়াচ্ছি। ঠিক আছে, তো ইউ ক্যান ইউজ পাবলিকেশন। ওকে, আরও অনেক ইউজ করা যায়, আরও অনেক বই আছে, এটা তোমরা ইউজ করতে পারো অ্যাজ এ জেনারেল ফর বোথ অফ আর্টস অ্যান্ড সায়েন্স। ওকে, বিকজ ডাব্লিউবি সেটে তো তোমার আর্টস সায়েন্স সবই আছে, তো এটা তোমরা ইউজ করতে পারো। ওকে, এছাড়া আর অনেক বই আছে, অ্যামাজন বা তোমার ফ্লিপকার্টে দেখবে, তাহলে দেখবে অনেক বই এরকম রেফারেন্স দেওয়া থাকে। ঠিক আছে, তো সেখানে দেখবে স্টার কতগুলো স্টার আছে সেটার ভিত্তিতেও তোমরা কিনতে পারো, দ্যাটস ইয়োর চয়েস। ওকে ওকে, next question. The atmosphere pressure exerted on the earth is due to পৃথিবীর বায়ুমণ্ডলের চাপের কারণ। এছাড়া তোমরা আরেকটা রেফারেন্স ইউজ করতে পারো অ্যাজ এ সায়েন্সের জন্য আরিহেন্ট পাবলিকেশন ইজ ভেরি গুড। ঠিক আছে, এটা ইউজ করতে পারো, আমার কাছে বেশ কিছু এই আরিহেন্ট পাবলিকেশনের বই আছে, ডাব্লিউবি সেট অ্যান্ড সিএসআই নেটের এই বইগুলো খুব ভালো। ঠিক আছে, তোমরা ইউজ করতে পারো। বই তো অলমোস্ট যে কোনো বই তোমার ভালো, তুমি শুধুমাত্র পাবলিকেশন না কন্টেন্টও দেখতে পারো, তোমার কন্টেন্ট কোনটা তোমার বেশ টাফ লাগে সেই হিসাবেও তুমি নিতে পারো। তো ইটস চয়েস অ্যাবাউট ইউ। মেনি কোশ্চেন, তোমার বিভিন্ন পাবলিকেশন কোশ্চেন আছে, তোমার আরিহেন পাবলিকেশন, তাছাড়া আরও অনেক পাবলিকেশন আছে। ঠিক আছে, অলমোস্ট সব বই মোটামুটি ভালো। আমি কোনোটাই খারাপ বলবো না, অল আর গুড। ওকে,
রোটেশন অফ দ্য আর্থ। আমি একটা বই না, দু তিনটা বেশ কটা বই মিলিয়ে করাচ্ছি, ঠিক আছে? তো গ্র্যাভিটেশনাল পুল, আর সি হলো বোথ। আচ্ছা, এটা বাংলাটাও লিখে নিই। এটা হলো পৃথিবীর আবর্তন, আর এটা হলো অভিকর্ষজ ত্বরণ। বোথ, উভয়, ডি, নান। Okay. So the next question is the atmosphere pressure. Atmosphere pressure হবে না, atmospheric pressure হবে, ঠিক আছে? তাও ঠিক আছে। atmosphere pressure exerted on the earth is due to পৃথিবীর বায়ুমণ্ডলীয় চাপের কারণ। ফার্স্ট অপশন রোটেশন অফ দ্য আর্থ, পৃথিবীর আবর্তন। বি গ্র্যাভিটেশনাল পুল, দ্যাট ইজ অভিকর্ষজ ত্বরণ। সি বোথ, উভয়। ডি নান, কোনোটি নয়। সো ইউ হ্যাভ 5 সেকেন্ড টু সলভ। ওকে, ওকে, টাইম আপ। দেখো, মনে রাখবে দ্য অ্যাটমসফিয়ার প্রেশার এক্সার্টেড অন দ্য আর্থ ডিউ টু গ্র্যাভিটেশনাল পুল, বা পৃথিবীর বায়ুমণ্ডলীয় চাপের কারণ হলো অভিকর্ষজ ত্বরণ। পৃথিবীর আবর্তনের জন্য বায়ুমণ্ডলে কোনো চেঞ্জ হয় না। বায়ুমণ্ডলের যে চাপটা তৈরি হয় সেটা মেনলি তোমার গ্র্যাভিটেশনাল পুল বা অভিকর্ষজ ত্বরণের জন্য হয়। তোমরা ভালো করে জানো, যারা ফিজিক্স ব্যাকগ্রাউন্ডে আছো, তো ইউ আর all are well known about this gravitational field and also গ্র্যাভিটেশনাল ফিল্ড। ওকে, তো পৃথিবীতে যেটা থাকে সেটা হলো অভিকর্ষজ ত্বরণ বা অভিকর্ষজ বল, আর মহাকাশে যেটা থাকে সেটা হলো মহাকর্ষ বল, ঠিক আছে? তার মানে কি, অ্যাকর্ডিং টু তোমার আই থিঙ্ক স্যার আইজ্যাক নিউটন, আই থিঙ্ক, হ্যাঁ নিউটনই হবে, স্যার আইজ্যাক নিউটন, তিনি বলেছেন যে পৃথিবীতে বা পৃথিবীর বাইরে মহাকাশে যে কোনো দুটি বস্তু একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করে। আমার স্টেটমেন্টটা একটু এদিক ওদিক হতে পারে, আই থিঙ্ক আকর্ষণ করে বা ইন্টারাকশন করে, মোট কথা। তো সেটার ভিত্তিতে বেশ কিছু ল তিনি ডেসক্রাইব করেছেন, ঠিক আছে? আমার এই মুহূর্তে অতটা আমি বলতে পারছি না, কিন্তু তোমার আমাকে স্টাডি করতে হবে, অনেক আগে পড়েছি এই মহাকর্ষ বল সম্পর্কে, বিকজ আই এম ফ্রম কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড। তবুও আমি বলছি যে, তো এখান থেকে বেশ কিছু সূত্র ডেভেলপ হয়, ঠিক আছে? তো সেই সূত্র থেকে তোমার প্রচুর জিনিস ক্লিয়ার আউট হয়, ঠিক আছে? যেমন পৃথিবী রিলেটেড একটা তোমার সূত্র আছে, -g ক্যাপিটাল স্মল m ক্যাপিটাল m এর একটা সূত্র আছে। তো এরকম প্রচুর সূত্র তিনি বার করেছেন। তো সেটার উপর ভিত্তি করে তো তোমার প্রচুর থিওরি জাস্টিফাইড হয়। ওকে, তো এটা আমি যদি কোনো সময় কোনো দিন যদি আমার ভাগ্য হয়, সৌভাগ্য হয় যে আমি ফিজিক্স বা বায়োলজি বা ম্যাথের কোনো জিনিস আমি বুঝাই, তাহলে সেটা আমি অবশ্যই বুঝাবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? বাট আই হ্যাভ টু স্টাডি দিস ভেরি ওয়েল, দেন আই উইল ডিসকাস ইন লেকচার্স। ওকে, ওকে, নেক্সট। Next question is third question. That is known for the most frequent earthquake. পৃথিবীর যে দেশে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়
Option A, Japan. Indonesia. C, Chile. So there must be 3 options are there. You have to choose which one is correct. সাধারণত 4টা অপশন থাকে, এখানে 3টা অপশন দেওয়া আছে। আচ্ছা, নেম অফ দ্য কান্ট্রি দ্যাট ইজ নোন ফর দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট আর্থকোয়েক। পৃথিবীর যে দেশে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়। অপশন এ জাপান, অপশন বি ইন্দোনেশিয়া, অপশন সি চিলি। ওকে, আচ্ছা আরেকটা কথা বলে দিই যে যেহেতু আমি বইগুলোর নাম বললাম, যদি বইগুলোর নাম বলে মেবি হতে পারে আই মে মিস্টেকেন বা যাই হোক, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। ওকে, যদি কোনোভাবে আমার কোনো কিছু বলাতে বা কোনো রেফারেন্স দেওয়াতে যদি আমার ভুল হয়ে থাকে, কোনো রকম ভুল যদি হয়ে থাকে, তো আই এম এক্সট্রিমলি সরি। বিকজ কমেন্ট সেকশনে আমাকে একজন জিজ্ঞেস করেছে, তাই আমি ভাবলাম তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন যে রেফারেন্সটা আমাকে একটু বলবেন, তো আমি সেজন্য বলেছি। বাট এর জন্য যদি আমার কোনো রকম ভুল হয়, সো আই এম সরি। ওকে ওকে, নেক্সট। তো দ্য কোশ্চেন ইজ দ্যাট ইজ নেম অফ দ্য কান্ট্রি দ্যাট ইজ নোন ফর দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট আর্থকোয়েক। তো পৃথিবীর যে দেশে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়, ঠিক আছে। ভূমিকম্প তোমরা ওয়েল নোন অ্যাবাউট দ্যাট, নেপাল ভূমিকম্প হয়েছিল আমাদের কিছু বছর আগে, তারপরেও তোমার অনেক ভূমিকম্প হয়েছে, ঠিক আছে, যেখানে হিমালয়ের আশেপাশে অঞ্চলে তো ভূমিকম্প অনেক সময় হয়েছে। তো ইউ অল নো অ্যাবাউট দিস আর্থকোয়েক। তো আর্থকোয়েক কোন দেশে সবচেয়ে বেশি হয়? অপশন এ জাপান, অপশন বি ইন্দোনেশিয়া, অপশন সি চিলি। ওকে, ইউ হ্যাভ 5 সেকেন্ড। ওকে, টাইম আপ। এবার বলি নেম অফ দ্য কান্ট্রি দ্যাট ইজ নোন ফর দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট আর্থকোয়েক। এটা চোখ বন্ধ করে মনে রাখবে, জাপান। জাপান হলো পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্পের দেশ হয়, আর জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়। বিকজ তোমার সবার আগে সূর্য সকালবেলা ওঠে, সেটা হলো জাপানে। আর জাপানের তোমার যে টাইমিংটা সেটা সবচেয়ে আগে হয়। আর জাপান এমন একটা দেশ যেখানে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়, ঠিক আছে। ইউ হ্যাভ টু অলওয়েজ মেমোরাইজ। ভুটানে সবচেয়ে বেশি বজ্রপাত হয়। আর কিছু কিছু জিনিস মনে রাখবে, ভুটানে সবচেয়ে বেশি বজ্রপাত হয়, জাপানে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়, চীনে আছে চীনের প্রাচীর, ভারতে মেঘালয় মৌসুমী নামে সবচেয়ে বেশি শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়, তোমার তোমার ভারতের একমাত্র অন্তর্বর্তী নদী লুনি। এগুলো জিনিস, ছোট ছোট জিনিসগুলো মনে রাখবে। ওকে, নেক্সট। ফোর, সেরিকালচার মিন্স বলতে বোঝো। অপশন এ আর্টিফিশিয়াল rearing of fish, কৃত্রিম উপায়ে মৎস্য চাষ। অপশন বি আর্ট অফ সিল্ক ওয়ার্ম ব্রিডিং। উপায়ে সিল্ক মথ চাষ।
অপশন সি বোথ, উভয়, অপশন ডি নান। So the question is sericulture means, sericulture বলতে কি বোঝো? ফার্স্ট অপশন আর্টিফিশিয়াল রিয়ারিং অফ ফিশ, কৃত্রিম উপায়ে মৎস্য চাষ করা। আর্ট অফ সিল্ক ওয়ার্ম ব্রিডিং, কৃত্রিম উপায়ে সিল্ক মৎ চাষ করা। বোথ মানে উভয়, নান মানে কোনোটি নয়। তো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হুইচ ওয়ান ইজ কারেক্ট ওয়ান। ওকে, 5 সেকেন্ড। টাইম আপ। দেখো, আর্টিফিশিয়াল রিয়ারিং অফ ফিশ এটা হবে না, এটা সাধারণত ফিশারি রিলেটেড। দিস ইজ রিলেটেড টু ফিশারি, ঠিক আছে? তো এটা হবে না, এটা যেহেতু হবে না বোথটাও হবে না, ঠিক আছে? তো উই হ্যাভ টু চেক বি অ্যান্ড ডি, রাইট? সেরিকালচার ইজ বেসড অন সিল্ক ওয়ার্ম। ওকে, কৃত্রিম উপায়ে সিল্ক মথ চাষ করাই হলো সেরিকালচারের মুখ্য উদাহরণ বা মুখ্য কারণ বা মানে অর্থ। দ্যাটস নানও হবে না, রাইট? তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো মনে রাখবে, কারণ যারা তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছো দেখবে তোমার আই থিঙ্ক মাস্টার্সে তো বা অনার্সে ফিশারি বলে আলাদা সাবজেক্ট থাকে, সেরিকালচার বলে আলাদা সাবজেক্ট থাকে। অনেকেই আছে যারা সেরিকালচার বা ফিশারি নিয়ে গবেষণা করে বা তারা পিএইচডি করে বা তারা মাস্টার্স করে। তো দে আর ওয়েল নোন অ্যাবাউট দিস। তো দেয়ার মাস্ট বি মৎস্য চাষ রিলেটেড যেটা হয় সেটা ফিশারি, আর যেটা সিল্ক ওয়ার্ম রিলেটেড হয় সেটাকে বলা হয় সেরিকালচার, ঠিক আছে? এছাড়া তো জানোই যে কৃষিবিদ্যা রিলেটেড যেটা হয় সেটা হলো এগ্রিকালচার। এগ্রিকালচারে আলাদা পরীক্ষাও হয় তোমার, ঠিক আছে? ওকে, নেক্সট। সরি, পৃথিবীর জীবন্ত আগ্নেয়গিরিগুলি যেখানে সবচেয়ে বেশি ঘনীভূত আর সবচেয়ে বেশি পাওয়া যায়, অপশন এ দ্য প্যাসিফিক ওশিয়ান, যেটাকে কি বলা হয় প্রশান্ত মহাসাগর। অপশন বি সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকা। সি বোথ বা উভয়, ডি নান কোনোটি নয়। ওকে, so the question is the active volcanoes of the earth are mostly considered in পৃথিবীর জীবন্ত আগ্নেয়গিরিগুলি যেখানে সবচেয়ে বেশি ঘনীভূত, তা প্যাসিফিক ওশিয়ান প্রশান্ত মহাসাগর, সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকা, বোথ উভয়, নান কোনোটি নয়।
এটা বলছে কিন্তু অ্যাক্টিভ ভলক্যানোস, জীবন্ত আগ্নেয়গিরি, মানে যেগুলো থেকে সবসময় কি হয়, এখন মানে অগ্নুৎপাতের চান্স যে কোনো মুহূর্তে থাকে। ঠিক আছে, আগ্নেয়গিরি সাধারণত 3 রকমের। একটা হলো তোমার যেটা মৃত আগ্নেয়গিরি, যেখান থেকে কোনোভাবে অগ্নুৎপাত হওয়ার চান্স থাকে না। আরেকটা আগ্নেয়গিরি হয় যেটা মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে হুট করে তোমার জাগ্রত হয়ে যায়, অগ্নুৎপাত করে আবার থেমে যায়। আরেকটা হলো প্রায়শই তোমার অগ্নুৎপাত হতে থাকে। যে প্রায়শই যে অগ্নুৎপাত হতে থাকে এদেরকে বলা হয় অ্যাক্টিভ ভলক্যানোস বা জীবন্ত আগ্নেয়গিরি। প্রায়শই কি হয়, অগ্নুৎপাত হতে থাকে। ঠিক আছে, তো এইরকম অ্যাক্টিভ ভলক্যানোস কোন জায়গায় বেশি আছে? তো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অপশন। 5 সেকেন্ড। ওকে, টাইম আপ। সো মনে রাখবে, দ্য প্যাসিফিক ওশিয়ান, প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সবচেয়ে বেশি অ্যাক্টিভ ভলক্যানোস থাকে। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলোতে না অপশান এলিমিনেটের চান্সটা খুব কম থাকে, বিকজ তুমি যদি অপশান এলিমিনেট করো, তুমি কনফিউজিং ছাড়া, তোমার কনফিউজ হওয়া ছাড়া কিছু থাকে না। তো এগুলো একটাই অ্যান্সার থাকে, যেমন জীবন্ত আগ্নেয়গিরি সাধারণত যে আসে তাহলে প্রশান্ত মহাসাগর থাকলে তার সঙ্গে যে কোনো অপশান থাকুক না কেন, তোমার প্রশান্ত মহাসাগরটাই কারেক্ট অপশান হবে। ওকে, তো দিস টাইপ অফ থিংস আর দেয়ার। কেমিস্ট্রিতে কোশ্চেন এলিমিনেট করা, অপশন এলিমিনেট করা অনেক সহজ, বা অ্যান্ড অলসো ফর আদার পারপাসেস, আদার যেগুলো আমরা রিসার্চ অ্যাপ্টিটিউড, যে তোমার টিচিং অ্যাপ্টিটিউড বা কমিউনিকেশন হল বা ম্যাথমেটিক্যাল রিজনিং, এগুলো ক্ষেত্রেও তোমার অপশন এলিমিনেট করা সহজ। বাট এটা যদি তোমার পিপল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট হয় বা হায়ার স্টাডিজ রিলেটেড হয় বা আনসিন প্যাসেজ থেকে হয়, তো সেখানে তোমাকে অপশন এলিমিনেট করাটা থেকে তোমাকে রাইট অপশন বের করাটা বেশি দরকার হবে, কারণ সেখানে অপশন এলিমিনেট করাটা ইজ somehow tough. Okay, next. In the world, life expectancy is the highest in পৃথিবীর যে দেশে মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি। অপশন এ চায়না, বা যেটাকে বলে চীন। অপশন বি ইন্ডিয়া, সেটাকে বলো ভারত। অপশন সি ইটালি। অপশন ডি জাপান। এখানেও কিন্তু কোশ্চেনের অ্যান্সার যদি তোমার জানানো থাকে, ইজ ভেরি ডিফিকাল্ট টু সলভ, রাইট? সো ইউ হ্যাভ 5 সেকেন্ড। ইন দ্য ওয়ার্ল্ড, লাইফ এক্সপেক্টেন্সি ইজ দ্য হাইয়েস্ট ইন, পৃথিবীর যে দেশে মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি। অপশন এ চায়না চীন, অপশন বি ইন্ডিয়া ভারত, অপশন সি ইতালি, আর অপশন ডি জাপান। ওকে, ইউ হ্যাভ 5 সেকেন্ড। টাইম আপ। এবার বুঝো, ইন দ্য ওয়ার্ল্ড লাইফ এক্সপেক্টেন্সি ইজ দ্য হাইয়েস্ট, গড় আয়ু সবচেয়ে বেশি কোথায়? ইন্ডিয়া হবে না, চায়নাও হবে না, ইটালিও হবে না, জাপান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা মনেই রাখবে, জাপান। ঠিক আছে, গড় আয়ু। আমাদের ভারতবর্ষে যেমন গড় আয়ু আরও কমে গেছে,
ঠিক আছে, একটা সময় গড়ায়ু ধরা হতো, এখন মোটামুটি গড়ায়ুটা অনেকটা কমে গেছে। লাইফ এক্সপেক্টেন্সি তোমার আই থিঙ্ক সবচেয়ে বেশি হলো জাপান। ইন্ডিয়ার ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না, বাট যতটুকু আমি পড়েছিলাম কোনো একটা বইয়ে সামহাও, সেখান থেকে বলছি। বাট এখন টুডে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা বাড়তেও পারে, দ্যাট ইজ দ্য উই হ্যাভ টু চেক দিস ইজ। বাট সবচেয়ে বেশি লাইফ এক্সপেক্টেন্সি হলো সবচেয়ে বেশি হলো জাপানে। ঠিক আছে, ওকে নেক্সট। Next question. Name the largest continent of the world. পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো, অপশন এ আফ্রিকা, অপশন বি এশিয়া, অপশন সি সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অপশন ডি নর্থ আমেরিকা, উত্তর আমেরিকা। So the question is, name the largest continent of the world. পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো, অপশন এ আফ্রিকা, অপশন বি এশিয়া, অপশন সি সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকা, অপশন ডি নর্থ আমেরিকা বা উত্তর আমেরিকা। ইউ হ্যাভ 5 seconds to choice, ওকে, টু চুজ। টাইম আপ। দেখো, এটা মনে রাখবে, নেম অফ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট হলো এশিয়া, নেম অফ দ্য লার্জেস্ট ওশিয়ান মহাসাগর হলো প্যাসিফিক, প্রশান্ত মহাসাগর হলো সবচেয়ে বৃহত্তম মহাসাগর, আর সবচেয়ে বৃহত্তম মহাদেশ হলো এশিয়া মহাদেশ। ওকে, ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট। ঠিক আছে, বোঝা গেল? ওকে নেক্সট। সরি, next question is, name the স্মলেস্ট, এবার কিন্তু স্মলেস্ট বলছে, বৃহত্তম বলেনি, ক্ষুদ্রতম বলছে, কন্টিনেন্ট অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হলো, অপশন এ অস্ট্রেলিয়া, বি এশিয়া, অপশন সি আফ্রিকা, অপশন ডি ইউরোপ।
So the question is, name the smallest continent of the world. পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হলো অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি এশিয়া, অপশন সি আফ্রিকা, অপশন ডি ইউরোপ. You have to choose which one is correct. Okay, 5 seconds. ওকে, টাইম আপ. মনে রাখবে সবচেয়ে ক্ষুদ্রতম কন্টিনেন্ট হলো অস্ট্রেলিয়া. ঠিক আছে, বৃহত্তম কন্টিনেন্ট এশিয়া, ক্ষুদ্রতম কন্টিনেন্ট অস্ট্রেলিয়া. ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট. ওকে, দিস আর দ্য বেসিক্স অফ জিওগ্রাফি. ওকে, এগুলো তোমার জিওগ্রাফিতেও পড়েছো আই থিঙ্ক. ঠিক আছে, যাদের ক্লাস 10 পর্যন্ত তো জিওগ্রাফি আছে, তারপরে না হয় যারা আর্টস সায়েন্স সেভাবে করে জিওগ্রাফি বিভক্ত হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার, বাট ক্লাস 10 পর্যন্ত এগুলো আছে, দেখবে বইয়ে আছে. ওকে, নেক্সট. Laterite soil develops due to ল্যাটেরাইট মৃত্তিকা উৎপন্নের কারণ হলো অপশন এ লিচিং, অপশন বি deposits of alluvial দোআঁশ মাটির অধঃক্ষেপণ. অপশন সি বোথ, উভয়. অপশন ডি নান, কোনোটি নয়. ওকে, সো দ্য কোশ্চেন ইজ ল্যাটেরাইট সয়েল ডেভেলপস ডিউ টু, ল্যাটেরাইট মৃত্তিকা উৎপন্নের কারণ হলো ফার্স্ট অপশন লিচিং, অপশন বি ডিপোজিট অফ অ্যালুভিয়াল দোআঁশ মাটির অধঃক্ষেপণ, অপশন সি বোথ, অপশন ডি নান, কোনোটি নয়. You have to choose which one is correct. টাইম আপ. দেখো, ল্যাটেরাইট সয়েল ডেভেলপস ডিউ টু, ল্যাটেরাইট মৃত্তিকা উৎপন্নের কারণ হলো, মনে রাখবে ডিপোজিট অফ অ্যালুভিয়াল হবে না. কেন হবে না? দোআঁশ এঁটেল বেলে মাটি. ঠিক আছে, তো দোআঁশ এঁটেল বেলে মাটি, বেলে মাটি হচ্ছে আমাদের বালির ভাগটা বেশি, এঁটেল মানে এঁটেলের মধ্যে কাদার ভাগটা বেশি, দোআঁশের মধ্যে কাদার বালির ভাগ প্রায় কাছাকাছি. তো দোআঁশ মাটি সবচেয়ে ভালো মোটামুটি. তো ল্যাটেরাইট মৃত্তিকা হলো এমন একটা মৃত্তিকা যেখানে লাল মাটিও বলা যায়, ওটার মধ্যে তোমার লোহার ভাগটা বেশি. ঠিক আছে, তো ল্যাটেরাইট মৃত্তিকা সব চাষের জন্য উপযোগী নয়, অতটা তুমি উর্বরতার দিক দিয়ে ওকে ফার্স্টের দিকে আনতে পারবে না, ফার্স্টের দিকে দোআঁশ মাটি আসে. তো সেই জন্য কী হয়, যেহেতু তুমি উর্বরতার দিক দিয়ে ল্যাটেরাইট মৃত্তিকাটাকে তুমি অনুকূল হিসাবে অতটা বলতে পারো না, তো তার মধ্যে ওখানে তোমার দোআঁশ মাটির পরিমাণটা খুবই কম থাকেই না বলে চলে. ঠিক আছে, তো এটা তোমার বি অপশানটা তো ইনকারেক্টই হবে. দোআঁশ মাটির কোনো অধঃক্ষেপণ ল্যাটেরাইট মৃত্তিকায় থাকে না ফার্স্ট অফ অল, তো বোথ অপশনও ইনকারেক্ট হবে. এবার মনে রাখবে ল্যাটেরাইট মৃত্তিকা মেনলি তৈরি হয় লিচিংয়ের মাধ্যমে. লিচিং হলো একটা প্রসেস, সে প্রসিডিওরের মাধ্যমে তোমার ল্যাটেরাইট মৃত্তিকাটা তৈরি হয়. ঠিক আছে, তো নানও হবে না.
তো এটা ইউ হ্যাভ টু মেমোরাইজ, আর আদারওয়াইজ ইউ হ্যাভ টু স্টাডি ডিটেলস অ্যাবাউট দ্য অল অফ দ্য সয়েল ক্যাটাগরি। ওকে, কিন্তু আমাদের হাতে তো বেশি সময় নেই, তো দ্যাটস ওয়াই এটুকু জেনে রাখো যে মৃত্তিকার মধ্যে বিভিন্ন টাইপস হয়, তার মধ্যে দোআঁশ, এঁটেল, বেলের, তা তো তোমরা জানো। এছাড়াও মৃত্তিকার মধ্যে তোমার দুটো মৃত্তিকা খুব ইম্পর্টেন্ট, একটা হলো ল্যাটেরাইট মৃত্তিকা, আর এটা হলো তোমার তোমার যে সুন্দরবন এলাকায় যে মৃত্তিকা বা বনভূমিটা থাকে, ম্যানগ্রোভ বনভূমি, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো সেখান থেকে মনে রাখবে ল্যাটেরাইট মৃত্তিকা তোমার মেনলি তৈরি হয় হলো লিচিং প্রসেসের মাধ্যমে, এবং ল্যাটেরাইট মৃত্তিকার লৌহের ভাগটা বেশি হয়। ঠিক আছে, ইউ হ্যাভ টু মেমোরাইজ অল অফ দিস। ওকে, হাতে যেহেতু সময় খুব কম, সেজন্য খুব বেশি ইতিহাস বা খুব বেশি ভূগোল পড়ার সময় অ্যাকচুয়ালি নেই। তো দ্যাটস ওয়াই যতটা আমি করাচ্ছি ততটাতে তুমি করতে পারো, তারপরে যদি হাতে সময় থাকে দ্যাটস ওকে, ইউ ক্যান স্টাডি ওয়েল। ওকে, দ্যাটস ইউর চয়েস। ওকে, নেক্সট। এবার নেম দ্য লার্জেস্ট আইল্যান্ড। আইল্যান্ড মানে কি? দ্বীপ। ঠিক আছে, বদ্বীপ না কিন্তু, দ্বীপ, মনে রাখবে, যার চারিদিকে কি থাকে? জল থাকে। আর বদ্বীপ হলো যেখানে বয়ের মতো একটা আকার তৈরি হবে। ঠিক আছে, তো পৃথিবীর নেম দ্য লার্জেস্ট আইল্যান্ড অফ দ্য ওয়ার্ল্ড, বা পৃথিবীর বৃহত্তম দ্বীপ হলো, অপশন এ কিউবা, অপশন বি আন্দামান অ্যান্ড নিকোবর, সরি, অপশন সি গ্রিনল্যান্ড, মাদাগাস্কার। Okay, so the question is name the largest island of the world. পৃথিবীর বৃহত্তম দ্বীপ হলো, অপশন এ কিউবা, অপশন বি আন্দামান নিকোবর, অপশন সি গ্রিনল্যান্ড, অপশন ডি হলো মাদাগাস্কার। ওকে, ইউ হ্যাভ টু চুজ হুইচ ওয়ান ইজ কারেক্ট। 5 seconds. টাইম আপ। মনে রাখবে এটা মাদাগাস্কার হবে। ঠিক আছে, নেম দ্য লার্জেস্ট আইল্যান্ড ইজ মাদাগাস্কার, পৃথিবীর বৃহত্তম দ্বীপ হলো মাদাগাস্কার। ওকে, নেক্সট। ওকে, next question. The biggest ocean of the world is, যেটা আমি বলেছিলাম। ঠিক আছে, এটা তো একটু আগেই আমি বললাম, বলতে পারবে আই থিঙ্ক। মহাসাগর হলো, অপশন এ দ্য আটলান্টিক ওশিয়ান, এটা মানে ট হবে না, আই থিঙ্ক।
মহাসাগর। বি দ্য ইন্ডিয়ান ওশিয়ান, ভারত মহাসাগর, যেটা আমাদের ভারতবর্ষে এদিকে আছে, ঠিক আছে, বে অফ বেঙ্গলের নিচেই ভারত মহাসাগর। সি প্যাসিফিক ওশিয়ান, যেটাকে বলা হয় প্রশান্ত মহাসাগর। লাস্ট ওয়ান ডি, নান, কোনোটিই নয়। তো ইউ হ্যাভ টু চুজ হুইচ ওয়ান ইজ কারেক্ট। দ্য বিগেস্ট ওশিয়ান অফ দ্য ওয়ার্ল্ড ইজ, সবচেয়ে বড় মহাসাগর হলো অপশন এ দ্য আটলান্টিক ওশিয়ান, আটলান্টিক মহাসাগর, ইন্ডিয়ান ওশিয়ান, ভারত মহাসাগর, অপশন সি প্যাসিফিক ওশিয়ান, প্রশান্ত মহাসাগর, অপশন ডি নান, কোনোটিই নয়। ইউ হ্যাভ টু চুজ হুইচ ওয়ান ইজ কারেক্ট। 5 সেকেন্ড। টাইম আপ। দেখো, মনে রাখবে দ্য বিগেস্ট ওশিয়ান অফ দ্য ওয়ার্ল্ড ইজ প্যাসিফিক ওশিয়ান, আর যদি স্মলেস্ট বলতো তাহলে ইন্ডিয়ান ওশিয়ান হতো। ওকে, স্মলেস্ট বললে ইন্ডিয়ান ওশিয়ান, বিগেস্ট বললে প্যাসিফিক ওশিয়ান। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট। soil in which cultivation is extremely difficult. যে মাটিতে চাষ করা কষ্টসাধ্য। অপশন এ ব্ল্যাক সয়েল, যেটাকে বলা হয় কালো মাটি। অপশন বি স্যান্ডি সয়েল, যেটাকে বলা হয় তোমার বালি মাটি। অপশন সি রেড সয়েল, লাল মাটি। অপশন ডি নান, কোনোটি নয়। তো সয়েল ইন হুইচ কাল্টিভেশন ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট, যে মাটিতে চাষ করা কষ্টসাধ্য। অপশন এ ব্ল্যাক সয়েল, অপশন বি স্যান্ডি সয়েল বা বালি মাটি, অপশন সি রেড সয়েল বা লাল মাটি, অপশন ডি নান, কোনোটি নয়। সো ইউ হ্যাভ 5 seconds to choose which one is correct. Okay, so time start now. Time up. মনে রাখবে সয়েল ইন হুইচ কাল্টিভেশন এক্সট্রিমলি ডিফিকাল্ট, এটা মনে রাখবে, এটা রেড সয়েল হবে, কারণ ব্ল্যাক সয়েলে বেশ কিছু চাষ হয়। কীরকম চাষ হয়? তোমার ব্ল্যাক সয়েলে কার্পাস, তারপরে আরও অনেক রকমের চাষ হয়। তো ব্ল্যাক সয়েল ইজ নট ভেরি ডিফিকাল্ট, মানে উইথ রেসপেক্ট টু রেড সয়েল। স্যান্ডি সয়েলেও বেশ কিছু চাষ হয়, ঠিক আছে, কিন্তু রেড সয়েল ইজ সবচেয়ে বেশি ডিফিকাল্ট চাষ করা। For cultivation, most extremely difficult soil is red soil. Okay, next. Next question. The moon comes in between the earth and the sun during
যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে, ঠিক আছে, চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে একই সরলরেখায় আসে, তখন অপশান এ সোলার ইক্লিপস, সেটাকে বলা হয় সূর্যগ্রহণ হয়। অপশন বি লুনার এক্লিপস, চন্দ্রগ্রহণ হয়। অপশন সি A is wrong. A ভুল। অপশন ডি নান, কোনোটি নয়। So the question is, the moon comes in between of earth and sun. পৃথিবী আর সূর্যের মাঝখানে যখন চাঁদ চলে আসে তখন কি হয়? অপশন এ সোলার ইক্লিপস, সূর্যগ্রহণ হয়। অপশন বি লুনার ইক্লিপস, চন্দ্রগ্রহণ হয়। অপশন সি ইজ রং, সোলার ইক্লিপস হবে না। অপশন ডি নান, কোনোটি নয়। সো ইউ হ্যাভ টু চুজ হুইচ ওয়ান ইজ কারেক্ট। 5 সেকেন্ড নাও। ওকে, নাও টাইম আপ। দেখো, এটা এটা মনে রাখবে, মুন কামস ইন বিটুইন অফ আর্থ অ্যান্ড সান। ধরো পৃথিবী এখানে, কি করে দেখাবো, পরে পেজে একটু দেখাচ্ছি। হ্যাঁ, ধরো এখানে সূর্য আছে, সূর্য, এর চারপাশে কি আছে, অক্ষ আছে, ঠিক আছে। এর চারপাশে কি ঘুরছে, পৃথিবী ঘুরছে, ঠিক আছে। পৃথিবী নিজের অক্ষের চারিদিকেও ঘুরছে, আবার এর চারিদিকেও ঘুরছে, ঠিক আছে। এবার লক্ষ্য করো, এর চারিদিকে, পৃথিবীর চারিদিকে আবার ঘুরছে কে, চাঁদ। ওকে, এবার লক্ষ্য করো, দিস ইজ আ সান, দিস ইজ আর্থ, দিস ইজ মুন। এবার এই যে মুনটা, এটা যদি ঘুরতে 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 ঠিক এখানে যদি চলে আসে, তাহলে কি সূর্যের বেশ কিছু অংশ কি হবে, পৃথিবী থেকে দেখা যাবে না, ঠিক আছে। যখন চাঁদ ঠিক সূর্য আর পৃথিবীর মাঝখানে এসে পৌঁছায় তখন কি হয়, তখন সূর্যের বেশ কিছু অংশ দেখা যায় না। সেটা আংশিকভাবেও দেখা নাও যেতে পারে, পুরোপুরি দেখা নাও যেতে পারে। তখন সেটাকে বলা হয় সূর্যগ্রহণ, বা এর নাম থেকে আসে সোলার, সূর্য থেকে সোলার, গ্রহণ থেকে ইক্লিপস, ঠিক আছে। তো এটা সবসময় মনে রাখবে। চাঁদ যখন সূর্য আর পৃথিবীর মাঝখানে আসে তখন সেটা, সেই সময় কী হয়, সূর্যগ্রহণ হয়, যেহেতু সূর্যকে কিছুটা অংশ বা পুরো অংশ দেখা যায় না। এবার সূর্যগ্রহণ বিভিন্ন টাইপসের হয়। আংশিক সূর্যগ্রহণ হতে পারে, গোটা সূর্যটাকে নাও দেখা যেতে পারে, তো যে কোনো একটা হতে পারে। এরকমও হয়, দিনের বেলা সূর্যগ্রহণ হুট করে হলে তখন দেখবে রাতের মধ্যে অন্ধকার হয়ে যায়। যদি পুরোপুরি সূর্য না দেখা যায় তো পুরোপুরি অন্ধকার হয়ে যায়, ঠিক আছে। তো এটা দেখা যায়। এটা, এই জিনিসটা আমার খুব মাথায় থাকে, বিকজ এটা আমি যখন ছোটোবেলা ছিলাম আমার বাবা খুব ভালো পড়াতেন, এখনও উনি আছেন, তো উনি খুব ভালো পড়ান। এখন যেহেতু আমি ওনার কাছে পড়ি না, সেটা আলাদা ব্যাপার, কারণ উনি আলাদা স্ট্রিম, উনি কমার্সের, আমি হলাম কেমিস্ট্রি। বাট ছোটোবেলায় আমার বাবাই আমাকে পড়াতো। তো সেই জায়গায় এই জিনিসটা আমার বাবা এত ভালো করে পড়িয়েছিলেন সেই সময় যে আমি এটা আর ভুলতে পারিনি, ঠিক আছে। তো দিস টাইপ অফ থিংস আর দেয়ার, দিস ইজ ভেরি গুড
থিংস যে ধরো তুমি তোমার বন্ধু চারিদিকে পরিক্রমা করছো, এবার থার্ড পার্সন একজন এসে তোমার আর তোমার বন্ধু মাঝখানে এসে দাঁড়ায়, তাহলে কী হবে? তুমি তোমার বন্ধুকে পার্শিয়ালি বা ফুললি দেখতে পাবে না। তো এটাই হচ্ছে সূর্যগ্রহণ, যেটা আমরা পৃথিবীর লোকেরা দেখতে পাই। ঠিক আছে, তো এটা হবে সোলার ইক্লিপস হবে অ্যান্সার। ওকে, বোঝা গেল? এখন আমি আমার বাবার কাছে পড়ি না, বিকজ আমাদের স্ট্রিমটা আলাদা। আমি সায়েন্স স্ট্রিম, বাবা কমার্স স্ট্রিম, সাবজেক্ট আলাদা। ঠিক আছে, বাট ছোটোবেলায় আমার বাবাই আমাকে অনেক পড়াতো। ঠিক আছে, অঙ্ক, সায়েন্স, সমস্ত কিছু, জিওগ্রাফি, হিস্ট্রি সব আমি বাবার কাছে পড়িয়েছি। ঠিক আছে, তো দিস টাইপ অফ থিংস আর দেয়ার, সূর্যগ্রহণ হয়, সোলার ইক্লিপস। আর এটা আমাদের ছোটোবেলায় একটা পার্সোনাল অভিজ্ঞতা আছে যে একরকম চশমা পাওয়া যেত, আমি নিজে চশমা কিনেছি স্কুল থেকে গিয়ে, বাবাকে না বলে মাকে বলে যে মা একটা চশমা কিনবো, বাবা যেহেতু রাগী ছিল, তো সেই জন্য আমি কিনে বাড়িতে নিয়ে আসছিলাম। আমি আর আমার আমার দিদি ছিল, তো কিনে নিয়ে আসছিলাম। তো আমার ভাই বোনরাও কিনছে, তারাও না জানিয়ে কিনছে। তো এরকম কিনে যখন নিয়ে আসছি, তারপর যখন ওই সময়টা সূর্যগ্রহণ দেখা যাবে একটা সময় সকালবেলা, পুরো সূর্যটাকেই দেখা যাবে না, আংশিক সূর্যগ্রহণ না, পুরো সূর্যটাকেই দেখা যাবে না। তখন সেই সময়টা সব বড়রা থেকে শুরু করে সবাই তখন ওই চশমার কথাই বলছে যে ইস, চশমাটা যদি কিনতাম। তখন আমরা ছোটরা সেই চশমা বার করছি, সেই চশমা দিয়ে বড় ছোট সবাই মিলে সূর্যগ্রহণ দেখছি। আর অবভিয়াসলি সূর্যগ্রহণ দেখার পর আরও অনেক কিছু থাকে, যে জামা কাপড় ছাড়তে হয়, কী কী করতে হয়, তো ওগুলো নিয়মও পালন করছি। ওকে, তো দ্যাটস দ্য থিং। ওকে, নেক্সট ওয়ান। এবার নেক্সট কোয়েশ্চেন ইজ লাইট ইয়ার is the unit of, এটাকে বলা হয় লাইট ইয়ারকে বলা হয় না আলোকবর্ষ, হলো যার একক, ইউনিট মানে একক। অপশন এ ডিস্টেন্স বা দূরত্ব, অপশন বি টাইম, যেটাকে বলা হয় সময়, অপশন সি ভেলোসিটি, বা যেটাকে আমরা বলি বেগ, অপশন ডি ফোর্স বা বল। ওকে, so you have 5 seconds to solve which one is correct. Okay, ওকে, টাইম। এবার বোঝো, লাইট ইয়ার ইজ কল্ড অ্যাজ আলোকবর্ষ, যার একক হলো। এখান থেকে অনেকেই কনফ্লিক্ট করবে, যে যারা যারা আলোকবর্ষ সম্পর্কে যাদের ধারণা নেই, তারা মোস্টলি কী করবে, টাইমে গিয়ে কারেক্ট চিহ্ন দিবে। কেন? কারণ এখানে বর্ষ কথাটা আছে, বর্ষ মানে ইয়ার, ইয়ার ইজ রিলেটেড টু টাইম, বা লাইট ইয়ার, ইয়ার ইজ রিলেটেড টু টাইম, এটাই তারা মনে করবে। তো তারা কিসে চিহ্ন দিবে? টাইমে কারেক্ট চিহ্ন দিবে। কিন্তু আমি বলছি স্পেশালি, টাইম কিন্তু কখনোই এর কারেক্ট অ্যান্সার হবে না। লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ ডিস্টেন্স, দূরত্ব। আলোকবর্ষ সাধারণত দূরত্বকে বোঝায়, সময়কে বোঝায় না। অনেকেই কনফ্লিক্ট করবে, অনেকেই কনফিউজ হবে যে যেহেতু লাইট ইয়ার বলা আছে, ইয়ার কথাটা তো টাইম রিলেটেড, বর্ষ কথাটা তো সময় রিলেটেড, তাহলে তারা কি করবে, টাইমটাকে রাইট চিহ্ন দেবে। কিন্তু টাইম কিন্তু কখনোই রাইট অ্যান্সার হবে না। রাইট অ্যান্সার হবে ডিস্টেন্স বা দূরত্ব। আলোকবর্ষ বলতে তোমার ডিস্টেন্স বা দূরত্বকে বোঝাবে। ওকে, ওকে, সেই জন্য এটা আরও বেশি করে কোশ্চেনে আসে, দেখবে এটা কিন্তু কোশ্চেনে ফ্রিকোয়েন্টলি আসে, দ্যাটস ওয়াই। Next question.
clouds do not rain in desert due to যে কারণে মেঘের উপস্থিতিতেও মরুভূমিতে বৃষ্টি হয় না। অপশান এ মিনিমাম এয়ার ভেলোসিটি, বাতাসের গতিবেগ কম। অপশান বি মিনিমাম হিউমিডিটি, আর্দ্রতা কম। সি ম্যাক্সিমাম এয়ার ভেলোসিটি, বাতাসের গতিবেগ বেশি, খুব বেশি। ডি নান, কোনোটি নয়। So which one is correct? The question is cloud do not rain in desert due to যে কারণে মেঘের উপস্থিতিতেও মরুভূমিতে বৃষ্টি হয় না। ওকে, তো মিনিমাম এয়ার ভেলোসিটি বাতাসের গতিবেগ কম, মিনিমাম হিউমিডিটি আর্দ্রতা কম, ম্যাক্সিমাম এয়ার ভেলোসিটি বাতাসের গতিবেগ খুব বেশি, নান কোনোটি নয়। ইউ হ্যাভ 5 seconds to solve. ওকে, টাইম স্টার্ট নাও। ওকে, টাইম আপ। তো ক্লাউডস ডু নট রেন ইন ডিজার্ট ডিউ টু যে কারণে মেঘের উপস্থিতিতেও মরুভূমিতে বৃষ্টি হয় না। এটা কিন্তু আমার সমতল ভূমি বা পাহাড়ি অঞ্চল রিলেটেড কোশ্চেন নয়, এটা মরুভূমির কথা বলা হয়েছে যে মরুভূমিতে কেন বৃষ্টি হয় না। মেঘ আছে কিন্তু বৃষ্টি হয় না, ওয়াই? মিনিমাম এয়ার ভেলোসিটি, বাতাসের গতিবেগের সঙ্গে বৃষ্টি রিলেটেড নয়। উল্টে তোমার যখন দেখবে বৃষ্টি আসার টাইম হয় তখন যদি বাতাসের গতিবেগ খুব বেশি হয় তখন মেঘ কেটে যায়, তো এটা তো হবেই না, ম্যাক্সিমাম ভেলোসিটি হবেই না। আর মিনিমাম ভেলোসিটির সঙ্গে খুব একটা রিলেটেড নয়। ওকে, তাহলে এবার আমার থাকলো বি আর ডি। মনে রাখবে মিনিমাম হিউমিডিটি হবে রাইট অ্যান্সার, বিকজ ও যে বলে না তোমার মেঘ যখন তৈরি হয় মেঘে কী হয় একসঙ্গে জুড়তে থাকে। শুধু তাই নয়, তখন কী হয় বাতাসে কিছুটা হলেও আর্দ্রতা দরকার হয়। ঠিক আছে, বাতাসে আর্দ্রতা যদি খুব কম হয় তখন সেক্ষেত্রে বৃষ্টি হয় না। ওকে, ক্লিয়ার? তো যার জন্য মরুভূমিতে মেঘ থাকা সত্ত্বেও বৃষ্টি হয় না। এগুলো কারণ ভালো করে পড়বে যে পরিচালন পদ্ধতিতে বৃষ্টি, শৈলোৎক্ষেপজনিত বৃষ্টি কোথায় হয় সবচেয়ে বেশি? মেঘালয় মৌসুম গ্রামে সবচেয়ে বেশি শৈলোৎক্ষেপ বৃষ্টি হয়। আর ঠিক তার অপোজিট যে জায়গাটা, যেই জায়গাটা তোমার অপোজিট, আই থিঙ্ক ওটা প্রতিবাদ অনুবাদ বলা হয়, অনুবাদ অঞ্চল যেটা, সেখানে তোমার বৃষ্টি হয় না, বৃষ্টির ছায়া অঞ্চল। ঠিক আছে, তো এই জিনিসগুলো হয়। ঠিক আছে, আর মরুভূমিতে যেটা হয় না সেটা বিকজ অফ তোমার বাতাসে হিউমিডিটি খুব কম হয়, বাতাসে আর্দ্রতা খুব গুরুত্বপূর্ণ বৃষ্টির জন্য, অ্যান্ড দ্যাটস ওয়াই কী হয় মেঘ থাকা সত্ত্বেও বৃষ্টি হয় না। ওকে, নেক্সট। Next question is, smoke is produced due to ধোঁয়াশা তৈরি হয়, এটাকে বলে ধোঁয়াশা। যে কারণে
Option A, smoke plus fog, ধোঁয়া plus কুয়াশা. Option B, nitrogen oxide and water. Option C, CO2 plus H2O. Option D, CO2 plus H2. এবার দেখো, এটা আমি আর সময়ই দিচ্ছি না, মনে রাখবে স্মোক আর ফগ. স্মগ emoji is SMOG. Smog is basically produced due to the combination of smoke and fog. ধোঁয়া এবং কুয়াশার সমন্বয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা. আর মনে রাখবে কুয়াশার থেকে ধোঁয়াশা বেশি ক্ষতিকারক. ওকে, যদি কোনো শহরাঞ্চল অঞ্চলে কুয়াশা তো ন্যাচারালি দেখা যায়, কিন্তু যেসব জায়গা দেখবে খুব ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে বা খুব বেশি যানবাহন আছে, খুব বেশি শিল্প কারখানা আছে, সেখানকার ক্ষতিকারক ধোঁয়াগুলো বা ক্ষতিকারক গ্যাসগুলো সেগুলো আবার কুয়াশার সঙ্গে মিলছে ধোঁয়াশা তৈরি করে. অ্যান্ড দ্যাট শুড বি মেক সামটাইমস ইরিটেশন, সামটাইমস মেক দ্য রেসপিরেটরি প্রবলেম, sometimes make the তোমার কি বলবো irritation on eyes. Okay, so that can be happen. Okay, next. The cause of acid rain. অ্যাসিড বৃষ্টির কারণ. অপশন এ, হিউজ সালফার ডাইঅক্সাইড. বি, হিউজ অক্সিজেন. অপশন সি, হিউজ ওয়াটার. ঠিক আছে, এগুলো আর বাংলা বলছি না, এগুলো বাংলা বলে আর কি করবো, খুব সহজ. হিউজ মানে অনেক বেশি সালফার ডাইঅক্সাইড, অনেক ওয়াটার, অনেক অক্সিজেন, অ্যান্ড হিউজ H2 হাইড্রোজেন. খুব সহজ. ইউ হ্যাভ 5 seconds টু সলভ. টাইম আপ. মনে রাখবে অ্যাসিড বৃষ্টির মেন কারণ হলো সালফার ডাইঅক্সাইড. বিভিন্ন শিল্প কারখানা থেকে সালফার ডাইঅক্সাইড বেরোয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড বেরোয়, বা নাইট্রোজেন অক্সাইডের ডেরিভেটিভ বাড়ায়, তারা জলের সঙ্গে রিয়াকশন করে, তারা সোজা বায়ুমণ্ডলে গিয়ে পৌঁছায়, তারপর সেখানে বায়ুমণ্ডলে তো জল আছে, তো সেই জলের সঙ্গে রিয়াকশন করে সালফিউরিক অ্যাসিড আর নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এগুলো তৈরি করে. আর এগুলো গিয়ে কি করে, বিভিন্ন রকমের পাথর ঘটিত এগুলো অ্যাসিড রেন হিসাবে পৃথিবীতে ভূপৃষ্ঠে এসে পড়ে. ঠিক আছে, তো এই ধরনের অ্যাসিড রেনের মধ্যে অ্যাসিডিটি যথেষ্ট বেশি হয়. তার জন্য বিভিন্ন রকম ভাস্কর্য, বিভিন্ন রকমের মূর্তি, বিভিন্ন রকমের শ্বেত পাথর ঘটিত জিনিসগুলো কিন্তু ক্ষয় হয়. ঠিক আছে, যদি তুমি ক্লাস 9-10 হও বা ক্লাস 11-12 হও, সেখানে দেখবে তাজমহল রিলেটেড কোশ্চেনও আসে, সেখানে অ্যাসিড রেনের একটা বিশাল বড় ভূমিকা আছে. তো সেই জন্য আমাদের ভাস্কর্য, আমাদের বিভিন্ন মূর্তির যে স্থাপত্য, সেগুলো রক্ষা করার জন্য অ্যাসিড রেন কমে রাখার অনেক চেষ্টা করা হচ্ছে, যাতে অ্যাসিড রেনটা পরিমাণে কমে. ঠিক আছে, অ্যাসিড রেন ইজ নট গুড. ওকে, বোঝা গেল? ওকে, নেক্সট. সাধারণত যত তোমার নন মেটাল টাইপের যে জিনিসগুলো আছে, যে কার্বন, সালফার, নাইট্রোজেন, যেগুলো এগুলো এদের অক্সাইড, এগুলো ওয়াটারের সঙ্গে রিয়াকশন করে মেনলি তোমার অ্যাসিড তৈরি করে. যেমন তোমার কার্বনিক অ্যাসিড হয়, সালফ্রিক অ্যাসিড হয়, নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো তৈরি হয়. ঠিক আছে, ওকে, নেক্সট. SO2 NO2 produce pollution by
increasing. SO2 এবং NO2 যার উৎপাদন বাড়িয়ে দূষণ ঘটায়। ঠিক আছে, অপশন এ অ্যাসিডিটি বা যেটাকে বলা হয় অম্লত্ব, বি অ্যালকালিনিটি খারত্ব, সি বোথ উভয়, ডি নান কোনোটি নয়। Okay, the question is sulfur dioxide, nitrogen dioxide produce pollution by increasing. Sulfur dioxide, nitrogen যার উৎপাদন বাড়িয়ে দূষণ ঘটায়। ফার্স্ট অপশন অ্যাসিডিটি অম্লত্ব, অপশন বি অ্যালকালিনিটি বা খারত্ব, অপশন সি বোথ উভয়, অপশন ডি নান কোনোটি নয়। ওকে, 5 সেকেন্ড। ওকে, টাইম আপ। মনে রাখবে সালফার ডাইঅক্সাইড SO2 ওয়াটারের সঙ্গে রিয়াকশান করে মেনলি সালফিউরিক অ্যাসিড তৈরি করে। নাইট্রোজেন ডাইঅক্সাইড মেনলি ওয়াটারের সঙ্গে রিয়াকশান করে নাইট্রাস অ্যাসিডও তৈরি করতে পারে, নাইট্রিক অ্যাসিডও তৈরি করতে পারে। এটা যেহেতু তোমার বায়ুমণ্ডলে হয় সেজন্য সেখানে সামহাও নাইট্রাস অ্যাসিডও তৈরি হতে পারে। ওকে, তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বিকজ দে আর অ্যাসিড, আর অ্যাসিড মানেই অম্লত্ব বাড়ায়। ঠিক আছে, ওকে, নেক্সট। সরি, sound pollution is measured by যে এককের মাধ্যমে মাপা হয়। অপশন এ ডেসিবলস, এটা আমি পড়েছি। অপশন বি হার্জ, অপশন সি ফাথমস, এটা ফ্যাদম বলে। ফ্যাদম, হ্যাঁ, ডি নন কোনোটি নয়। You have 5 seconds to solve. Okay, okay, time up. মনে রাখবে সাউন্ড পলিউশন ইজ মেজার্ড বাই, শব্দ দূষণ যে এককের মাধ্যমে মাপা হয় সেটা চোখ বন্ধ করে ডেসিবেল হবে। ঠিক আছে, কারণ ডেসিবেলের মাত্রা আমি বলে দিয়েছিলাম 80 ডেসিবেলের নিচে হলে তাহলে সেক্ষেত্রে ভয় নেই, কানের ক্ষতি হলেও পার্মানেন্ট ক্ষতি হবে না। 80-র ওপরে চলে গেলে কানে পার্মানেন্ট ক্ষতি হয়। 120 থেকে 140 ডেসিবেলের মধ্যে হলে তাহলে প্রচণ্ড ব্যথা অনুভূত হতে পারে, তার চেয়েও যদি ক্ষতিকারক
মাত্রা যদি তোমার ডেসিবেল অনেক বেশি হয়, তো এক্সেস হয়, তাহলে সেক্ষেত্রে তোমার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, পালস রেট বেড়ে যেতে পারে, নানা রকম অসুবিধা তৈরি হতে পারে, মাথা যন্ত্রণা করতে পারে, পার্মানেন্টলি হিয়ারিং লস তো হবেই। ওকে, তো দিস টাইপ অফ থিংস আর দেয়ার। ওকে, সো নেক্সট, now next one, the reason why the ozone layer of upper atmosphere is being destroyed বায়ুমণ্ডলের উপরিস্তরের ওজোন স্তরের ক্ষয়ে যাবার কারণ হলো অপশন এ সালফার ডাইঅক্সাইড, এটা বাংলায় লেখার কিছু নেই, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সি সিএফসি, ডি নান, কোনোটি নয়। ইউ হ্যাভ 5 সেকেন্ড টু চুজ হুইচ ওয়ান ইজ কারেক্ট। ওকে, তাহলে রিজন বিহাইন্ড ওজন লেয়ার অফ দ্য আপার অ্যাটমসফিয়ার দ্যাট শুড বি বিং ডিস্ট্রয়েড, আমাদের টোপোস্ফিয়ার, তারপরে থাকে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারে ওখানে থাকে তোমার ওজোনোস্ফিয়ার, ঠিক আছে, যেখানে তোমার O3 ওজন থাকে, ঠিক আছে, যার জন্য কী হয়, আমাদের পৃথিবীতে ভূপৃষ্ঠে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি পৌঁছাতে পারে না, ঠিক আছে। কিন্তু বর্তমানে বেশ কিছু রেফ্রিজারেটর, ইভেন বেশ কিছু তোমার স্প্রে যেগুলো হয় তোমার বডি স্প্রে, তো সেসব জায়গায় তোমার বিভিন্ন রকমের গ্যাস থাকে, যেই গ্যাসগুলো সোজা ওজোনোস্ফিয়ারে গিয়ে ওজন অণুগুলোকে ধ্বংস করে, আর ধ্বংস করার মাধ্যমে ওজন হোল তৈরি করে, আর সেই ওজন হোলের মধ্য দিয়ে বেশ কিছুটা অতিবেগুনি রশ্মি, কিছু ক্ষেত্রে তোমার অবলোহিত রশ্মি আমাদের ভূপৃষ্ঠে এসে পৌঁছায়, যার ক্ষতিকারক এফেক্ট আমরা পাই, আমাদের স্কিন ক্যান্সার হওয়ার চান্সেস থাকে, চর্মরোগ হওয়ার চান্সেস থাকে, তাছাড়া বেশ কিছু বার তাদের প্রজনন ক্ষমতা কমে যাওয়ার চান্স থাকে। তো দিস টাইপ অফ থিংস ক্যান বি হ্যাপেনিং ইন nowadays due to some gases, and you have to find out which gas is responsible for it. Okay, so 5 seconds now. টাইম আপ। মনে রাখবে, সালফার ডাইঅক্সাইড রেসপন্সিবল ফর অ্যাসিড রেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড রেসপন্সিবল ফর অ্যাসিড রেন, none will not be the answer. Option is the CFC, chlorofluorocarbon, chlorofluorocarbon। এই যে সিএফসি, সিএফসির মধ্যে অনেক কিছু আসে, CFCl2, CFCl3, এরকম অনেক আসে। তো এই যে গোটা সিরিজ অফ যে তোমার গ্যাসগুলো আছে, এই প্রত্যেকটা গ্যাসই রেসপন্সিবল ফর মেকিং ওজন হোল। ওকে, আর এগুলো সাধারণত তোমার রেফ্রিজারেটর বা বডি স্প্রে এগুলোতে পাওয়া যায়। এখন বর্তমানে এর অল্টারনেট হিসাবে এমন বেশ কিছু রেফ্রিজারেটর বেরিয়ে গেছে আই থিঙ্ক, যেখানে তোমার CFCs ইউজ হয় না, ঠিক আছে, যার জায়গায় অন্য কোনো গ্যাস ইউজ করা হয়। তো সেগুলোর জন্য এগুলোকে অল্টারনেটিভ ওয়ে হিসেবে ধরা হয়েছে, বা এরকম কিছু রেফ্রিজারেটর খুব শীঘ্রই আমরা পাবো যেখানে CFCs হয়তো থাকবে না, ঠিক আছে। তো দিস ইজ দ্য অল্টারনেটিভ ওয়ে। ওকে, বোঝা গেল? ওকে, নেক্সট, next one, percentage of CO2 in atmosphere.
কার্বন ডাইঅক্সাইডে বায়ুমণ্ডলে। অপশান এ 0.03%, অপশান বি 0.01%, অপশান সি 1%, অপশান ডি 21.46%. You have to choose which one is correct. 5 seconds. Time up. ভালো করে বোঝো, এই যে এইটা দেওয়া আছে এটা সাধারণত করেসপন্ড টু অক্সিজেন। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ অলমোস্ট 21.46%। এটা কার্বন ডাইঅক্সাইড হবে 0.03%। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি নাইট্রোজেন আছে, আই থিঙ্ক নাইট্রোজেন আছে, সবচেয়ে বেশি নাইট্রোজেন আছে, তারপর আছে অক্সিজেন, অ্যান্ড কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুবই কম, সেটা 0.03%। বাট স্টিল আমাদের পৃথিবীতে খুব কম জীব আছে যারা ডিরেক্টলি নাইট্রোজেন নিতে পারে, নাইট্রোজেন সংবর্ধন করতে পারে, এরকম খুব কম জীব আছে। তার মধ্যে একটা উদাহরণ শিল্পীকর্তী উদ্ভিদ, তারা পারে, ঠিক আছে, তারা নাইট্রেশন ঘটাতে পারে। তো এরকম এছাড়া অ্যাজোব্যাক্টার, সোমেনাস, এরকম অনেক আছে, নাইট্রোব্যাক্টার, এরা নাইট্রোজেনকে সংবদ্ধ করতে পারে। নাইট্রোজেন ইজ ইম্পর্টেন্ট বিকজ নাইট্রোজেন আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করে, ঠিক আছে। তাছাড়াও নাইট্রোজেন আমাদের জীবন নির্বাহের জন্য সহযোগী। আর অক্সিজেন তো তোমরা জানোই, অক্সিজেন শোষণের জন্য খুব দরকার, শুধুমাত্র আমাদের নয়, হোল প্ল্যানেটের দরকার। আমাদের গাছেদের রেসপিরেটরি সিস্টেমের জন্য অক্সিজেন দরকার, জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেন খুব দরকার পর মাছের জন্য বা সেখানকার উদ্ভিদের জন্য বা আদার জীবেদের জন্য। তো যে কোনো অক্সিজেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। শুধু তাই নয়, আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেন আছে বলে তুমি অনেক সুবিধা পাচ্ছ, ঠিক আছে। তো তোমার কিন্তু শুধুমাত্র গাছই একমাত্র পারে যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ভারসাম্য রক্ষা করতে পারে ডিউ টু ফটোসিনথেসিস করে তারা কি করে, কার্বন ডাইঅক্সাইডকে নেয় আর অক্সিজেনকে ফিরিয়ে দেয়। আর এই মাধ্যমেই তোমার প্রচুর গাছ লাগানোর এটাই ফায়দা যে তোমার কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন পরিমাণের ভারসাম্যটা বজায় থাকে। শুধু তাই নয়, তারা কি করে অক্সিজেন পরিমাণটা মেনটেন রাখে একটা ওয়ার্ল্ডে, রাইট। শুধু তাই নয়, গাছেদের অনেক উপযোগিতা, গাছ মাটিকে শক্ত করে ধরে রাখতে সাহায্য করে, যার জন্য মাটিতে জল, কৈশিক জল যেটাকে বলা হয়, সেই জল ক্যাপিলারি ওয়াটার সেটা সঞ্চিত থাকতে পারে, ফ্লাড হওয়ার চান্সেস কম থাকে, বন্যা হওয়ার চান্সেস কম থাকে। তাছাড়াও মাটির ক্ষয়রোধ কম হয়, এই যে মাটি ক্ষয় হয়ে যে বালি হয়ে যায় সেটা বাতাসে ঘুরে বেড়ায় সেটা কম হয়, ধুলোবালি কম তৈরি হয়, ডাস্ট কম তৈরি হয়। তাছাড়া গাছ বেশি থাকলে সেখানে অটোমেটিক আর্দ্রতা বেশি হয়, বাষ্পমোচন যেহেতু হয় সেজন্য আর্দ্রতা মেনটেন হয়, সেখানে তোমার হিউমিডিটি বেশি থাকে, বৃষ্টিও হয় যথাসময়ে, ঠিক আছে। তো গাছের অনেক উপকারিতা, ঠিক আছে। নেক্সট, next question. The Chipko Andolon, Chipko movement was first started by Chipko আন্দোলন প্রথম কে শুরু করেছিলেন বা প্রথম শুরু করেছিলেন? অপশন এ মেধা পাটকার, আমি নামটাই দিচ্ছি আর বাংলা লিখছি না। বি সুন্দর লাল বহুগুণা, অপশন সি অরুন্ধতী রয়, অপশন ডি
none. Okay, so you have to choose which one is correct. চিপকো movement was first started by, চিপকো আন্দোলন প্রথম শুরু করেছিলেন কে? তিনি কে? ঠিক আছে, 5 সেকেন্ড। ওকে, দেখো বিভিন্ন বনভূমি রক্ষা করার জন্য বিভিন্ন রকম আন্দোলন হয়, তার মধ্যে একটা অন্যতম আন্দোলন হলো চিপকো আন্দোলন। তো সেটা নেতৃত্ব দিয়েছিলেন হলো সুন্দরলাল বহুগুণা। ঠিক আছে, এটা মনে রাখবে, সুন্দরলাল বহুগুণা, এটা খুব ফেমাস। ঠিক আছে, এই সমস্ত বনভূমি রক্ষিত ব্যাপার নিয়ে একটা ডায়লগও আছে, মাটি হামরু পানি হামরু আমরাই ছাই হ্যাঁ, এরকম একটা ডায়লগ আছে। ঠিক আছে, তারা এই সমস্ত মানে ডায়লগ তো না, এটা তাদের আঞ্চলিক ভাষা, তো সেই ভাষা নিয়ে তারা অনেক আন্দোলন করেছেন। শুধুমাত্র চিপকো আন্দোলন না, আরও অনেক আন্দোলন আছে যেগুলো বনভূমি রক্ষা, প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য সেখানকার লোকেরা, সেখানকার মানুষেরা অবদান রেখে গেছেন। ঠিক আছে, ওকে, নেক্সট। Next question is major pollution causing agent is দূষণ ছড়ানোর প্রধান প্রতিনিধি হলো অপশন এ ম্যান, মানুষ, অপশন বি ফসিল ফুয়েল, জীবাশ্ম, অপশন সি animals, জীব বা প্রাণী, অপশন ডি ট্রিজ, যেটা হলো গাছ। তো you have 5 seconds. Major pollution causing agent is দূষণ ছড়ানোর প্রধান প্রতিনিধি, কার সবচেয়ে বড় প্রতিনিধিত্ব আছে বলো। সো ইউ হ্যাভ 5 seconds to start to choose. Okay, ওকে, দেখো এটা মেন রিজন হবে তোমার ম্যান, কারণ ম্যান ইজ রেসপন্সিবল মেকিং মোস্ট মেজর পলিউশন ইন আওয়ার ওয়ার্ল্ড। ওকে, প্রাণীরাও কিছুটা করে, ইনসেক্টরাও কিছুটা করে,
প্রাকৃতিক উপায়েও কিছুটা পলিউশন হয়, কিন্তু তা সত্ত্বেও সেই পলিউশনগুলো খুবই মাইনার। যে মেজর পলিউশনটা আমাদের ওয়ার্ল্ডে হয় তার মেন কারণ মানুষ। ঠিক আছে, মানুষের টেকনোলজি বলো, মানুষের যানবাহন পরিবহন ব্যবস্থা বলো, মানুষের ইন্ডাস্ট্রিজ বলো, মানুষের প্রতিদিনের ডোমেস্টিক ওয়েস্টেজ বলো, তাদের প্যারামেডিক্যাল বায়োমেডিক্যাল ওয়েস্টেজ বলো, তাদের সিওয়েজ ট্রিটমেন্ট বলো, তাদের ফার্মিংয়ে হিউজ ইউজ করা কীটনাশক বা ইনসেকটিসাইড বা পেস্টিসাইড বলো, বা তাদের ইউজিং ডিডিটি বলো, তাদের ইউজ করা রেফ্রিজারেটর সিএফসিস বলো, বা তাদের উনুনে রান্না করার তোমার ছাইয়ের গুঁড়োগুলো বলো, যাই বলো, তার মেন কারণ রেসপন্সিবল ইন দ্য পলিউশন, মেজর পলিউশন is created by the man. So the causing agent, major pollution causing agent is man. Okay, next. Okay, in certain area the number and variety of different organisms and ecosystems is নির্দিষ্ট অঞ্চলের বাস্তুতন্ত্র এবং বিভিন্ন জীবের সংখ্যা ও বৈচিত্র্য হলো অপশন এ বায়োলজি, জীববিদ্যা, অপশন বি বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য, সি বোথ উভয়, ডি নান কোনোটি নয়। ওকে, so the question is, in certain area the number and varieties of different organism and ecosystem is, কোনো নির্দিষ্ট অঞ্চলে বাস্তুতন্ত্র এবং বিভিন্ন জীবের সংখ্যা ও বৈচিত্র্য হলো, সেটাকে এক কথা কি বলে? ফার্স্ট অপশন বায়োলজি জীববিদ্যা, অপশন বি বায়োডাইভার্সিটি জীববৈচিত্র্য, অপশন সি বোথ উভয়, অপশন ডি নান কোনোটি নয়। ইউ হ্যাভ 5 seconds টু স্টার্ট। ওকে, ওকে, টাইম আপ। দেখো, কোনো একটা বাস্তুতন্ত্রে না, তোমার কোনো একটা অঞ্চলে যে বাস্তুতন্ত্র, সেখানকার জীব, সেখানকার বৈচিত্র্য, সেটাকে এক কথায় বলা হলো বায়োডাইভার্সিটি। এটা মনে রাখবে, কি বলা হয়? বায়োডাইভার্সিটি। ওকে, ক্লিয়ার? বায়োলজি বলা হয় না, বায়োলজি তো একটা সাবজেক্ট, জীববিদ্যা, রাইট? তোমার ক্লাস 10-এর পরে ক্লাস 11-12-এ তুমি যেটা লাইফ সায়েন্স পড়ো সেটাকে বলা হয় বায়োলজি, জীববিদ্যা, যেটার ভাগ হলো, মেন ভাগ হলো বোটানি, জুলজি, তাছাড়া আরও অনেক ভাগ আছে, যেমন মাইক্রোবায়োলজি, সাইকোলজি, তারপর ফিজিওলজি, তারপরে আরও অনেক ভাগ আছে। ঠিক আছে, দ্যাট থিংস আর দেয়ার। কিছুটা লাইফ সায়েন্সের এই ভাগের মধ্যে পড়ে, ফিশারি, সেরিকালচার, কিছুটা, আই থিঙ্ক, আই এম নট শিওর, বিকজ আমি তো বায়োলজি ব্যাকগ্রাউন্ডের নই, কিন্তু এটা জানি যে বায়োলজির একটা মেন ভাগ হলো বোটানি, জুলজি, এছাড়া মাইক্রোবায়োলজি, তোমার ফিজিওলজি, সাইকোলজি, এগুলো আছে। এরপরে কি আছে আমি আই ডোন্ট নো সো মাচ, বাট জীববিদ্যা বা বায়োলজি ইজ এ
part of one subject. This is a subject, this is not a ecosystem, বাট একটা অঞ্চলে ইকোসিস্টেম তার ভ্যারাইটি তার বৈচিত্র্য সেটাকে এক কথা বলা হলো বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য। ওকে, নেক্সট। Which river is known as the sorrow of Bengal? যে নদীকে বাংলার দুঃখ বলা হয়, বাংলার দুঃখ কাকে বলা হয়? অপশান এ গঙ্গা বা গাঙ্গিস, এটাকে বলা হয়, এটাকে বলা হয় গঙ্গা। একটা গান আছে না, গঙ্গা আমার মা, রাইট, গঙ্গা। দামোদর, আমার খুব ফেভারিট গান, দামোদর। অপশন সি কৃষ্ণা। অপশন ডি কোশি, কোশি। You have 5 seconds to predict which one is correct. Which river is known as the sorrow of Bengal? যে নদীকে বাংলার দুঃখ বলা হয়। ফার্স্ট অপশন গঙ্গা, গাঙ্গিস। অপশন বি দামোদর। অপশন সি কৃষ্ণা। অপশন ডি কোশি। Which one is correct? Time up. Okay. Option B is the correct answer. Damodar. Okay, বাংলার দুঃখ বলা হয় দামোদরকে। Damodar is called as sorrow of Bengal. Okay, next. Next question. Name the state that is known as tiger state. Tiger, tiger state. যে রাজ্যকে বাঘ রাজ্য বলে। অপশন এ উত্তরাঞ্চল, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন সি ডি না, কোনোটি নয়।
So you have to choose. Name the state that is called as tiger state, যাকে বাঘ রাজ্য বলা হয়, মানে যে রাজ্যে সবচেয়ে বেশি বাঘ পাওয়া যায় বা বাঘের জন্য বিখ্যাত। ফার্স্ট অপশন উত্তরাঞ্চল, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি নান বা কোনোটি নয়। So which one is correct? You have to choose. 5 seconds. Okay. Time up. মনে রাখবে বাঘ রাজ্য বলা হয় বা টাইগার স্টেট বলা হয় মধ্যপ্রদেশকে। ওকে, মধ্যপ্রদেশ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। Okay, next question. A mutagenic pollutant is mutagenic দূষক হলো অপশন এ lead, option B mercury, option C bonch, দস্তা। লেড এটাকে সীসাও বলে, হ্যাঁ সীসা। অপশন সি ডি ম্যাঙ্গানিজ। ওকে, সো হুইচ ওয়ান ইজ কারেক্ট? মিউটাজেনিক পদ্ধতি মানে কি, যেটা মিউটেশন ঘটায়, ঠিক আছে? তো সেই রকম উদাহরণকে lead, mercury, bonch, manganese. Which one is correct? 5 seconds now. Time up. Option A is the correct answer. Lead. Lead is called as mutagenic pollutant. Mutagenic pollutant হিসেবে কাকে বলা হয়? leadকে বলা হয়। ওকে, ওকে, নেক্সট। ওকে, next question. Example of natural pollution. প্রাকৃতিক দূষণের উদাহরণ হলো অপশন এ ডিডিটি, অপশন বি ভলক্যানোস, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, হ্যাঁ, আর কি সি both, D none. So you have to choose which one is correct. So time start now. ন্যাচারাল পলিউশনের উদাহরণ কি? প্রাকৃতিক দূষণের একটা উদাহরণ দাও, কোনটা? Which one is correct? 5 seconds. টাইম আপ। মনে রাখবে ভলক্যানো, আগ্নেয়গিরি, অগ্নুৎপাত হলো ন্যাচারাল সোর্স অফ ন্যাচারাল পলিউশন। ওকে, এছাড়া আর কী কী হতে পারে? দাবানল হতে পারে, যেটা গাছে গাছে ঘষে আগুন জ্বলে গেলে সেটার কারণে, বা বায়ু দূষণ হতে পারে, তোমার ওভারঅল ওয়ার্ল্ডে পলিউশন হতে পারে, ক্রিয়েট হতে পারে। এছাড়া পোলেন গ্রেন, ফুলের যে পরাগরেণু সেটার জন্য হতে পারে। তো এগুলো হলো প্রাকৃতিক দূষণের উদাহরণ। ওকে, ওকে, নেক্সট।
the deterioration of the তাজমহল। তাজমহল কে করেছেন? সম্রাট শাহজাহান করেছেন। কার জন্য করেছেন? তার স্ত্রীর জন্য করেছেন। টু এক্সপ্রেস হিজ লাভ টু হার ওয়াইফ। ওকে, ঠিক আছে। তো তাজমহল ক্ষয়ের জন্য, কিন্তু আনফর্চুনেটলি পরিবেশ দূষণের একটা ভয়াবহ রূপ দেখা যাচ্ছে তাজমহলের মধ্যে, যেটা ভেরি আনফর্চুনেট বা দুর্ভাগ্যবশত। তো তাজমহল ক্ষয়ের জন্য বা ভয়ের কারণ, যেটিকে ভয়ের কারণ তুমি বলতে পারো, এত সুন্দর একটা স্থাপত্য, সেটাও আবার ভয়ের কারণ ভাবা যায়? পলিউশন ইজ ভেরি ডেঞ্জারাস। ফার্স্ট অপশন সালফার ডাইঅক্সাইড, অপশন বি নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশন সি O3 ozone, option D water. So which one is correct? Okay, so 5 seconds you have to choose, right? Time up. অপশন সালফার ডাইঅক্সাইড। আবার এটাও মনে রাখবে, সালফার ডাইঅক্সাইড এখান থেকে কোশ্চেন আসতে পারে, মনে রাখবে দিস ইজ দ্য মোস্ট damaging, this is the reason of most damaging acid rain. ওকে, মেজর অ্যাসিড রেন তৈরি করার পেছনে সবচেয়ে বড় হাত থাকে সালফার ডাইঅক্সাইডের। নাইট্রোজেন ডাইঅক্সাইডেরও থাকে কিছুটা, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন গঠিত অক্সাইডেরও কিছুটা থাকে, বাট কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড সাধারণত মাটিতে কার্বনিক অ্যাসিড তৈরি করে, কিন্তু সাধারণত মেনলি অ্যাসিড রেন হয় ম্যাক্সিমামলি তোমার নাইট্রোজেন অক্সাইডস অ্যান্ড সালফার ডাইঅক্সাইডের জন্য। কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইডের থেকেও বেশি প্রোফাউন্ড এফেক্ট ফেলে হলো সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড ইজ মেজরলি রেসপন্সিবল ফর অ্যাসিড রেন। ওকে, অ্যাসিড রেনের মেজর রেসপন্সিবল হলো সালফার ডাইঅক্সাইড। আর এটা ক্ষতিকারক, সবচেয়ে ক্ষতিকারক সালফিউরিক অ্যাসিড তৈরি করে। আর তোমরা তো জানোই, যারা প্র্যাকটিক্যালে সালফিউরিক অ্যাসিড ইউজ করেছো বা ল্যাবে ইউজ করেছো, তো তারা তোমরা সবাই ওয়েল নোন অ্যাবাউট দিস, দ্যাট ইজ সালফিউরিক অ্যাসিড কতটা হার্মফুল, কতটা ক্ষতিকারক, রাইট? তো এটা তোমরা জানো। ওকে, নেক্সট। Next question. In Bhopal gas tragedy, the gas liberated was ভোপাল গ্যাস দুর্ঘটনায় যে গ্যাসটি নির্গত হয়েছিল। অপশান এ ইথাইল আইসোসায়ানেট, এটা আর বাংলা লিখছি না, হ্যাঁ, আইসোসায়ানেট, এটা বাংলা লিখলে কী হবে? ইথাইল আইসোসায়ানেট, সায়ানেট। ওকে, তেমনই বি মিথাইল আইসোসায়ানেট। Cyanide. Option C both. Option D none. Which one is correct?
ভোপাল গ্যাস ট্র্যাজেডি, দ্য গ্যাস লিবারেটেড ওয়াস, ভোপাল গ্যাস দুর্ঘটনায় যে গ্যাসটি মেনলি বেরিয়েছিল, যার জন্য এত ক্ষয়ক্ষতি হয়েছিল। ঠিক আছে, অপশন এ ইথাইল আইসোসায়ানেট, অপশন বি মিথাইল আইসোসায়ানেট, অপশন সি বোথ বা উভয়, অপশন ডি নান, কোনোটি নয়। তাহলে ইউ হ্যাভ 5 seconds to choose which one is correct. And this is very important and this is very common questions. Okay, so time up. দেখো এটার অ্যান্সার হবে মিথাইল আইসোসায়ানেট। বিকজ অফ মিথাইল আইসোসায়ানেট, ভোপাল গ্যাস ট্র্যাজেডি makes a harmful effect in our Indian history. Okay, you know? Okay, আচ্ছা, ওকে, তো এখানে আমি শেষ করছি। কিছু জিনিস জেনে রাখবে যে তোমার কোশ্চেন আসতে পারে সিএফসি 11 বলতে কি বোঝো, সিএফসি 12 বলতে কি বোঝো। সিএফসি 11 বলতে বোঝায় সিএফসিএলসি, ওকে, মনে থাকবে। আর সিএফসি 12 বলতে বোঝায় হোয়াট ডু ইউ মিন অ্যাবাউট দ্য টার্ম সিএফসি 12, দ্যাট ইজ মাস্ট বি CF2CL2. They are both a class of CFC, fluorofluorocarbon, but the types are defined. Their formula is defined. Okay, that is CFC11 means CFCLC, CFC12 means CF2CL2. You have to remember it. Okay, okay, next. ওকে, তো এখানে আমি শেষ করলাম। অ্যান্ড অবভিয়াসলি লাস্ট অ্যান্ড ফাইনালি আমি এটাই বলছি যে যেহেতু আমার ইউটিউবে বা আমার পোস্টে একজন কমেন্ট করেছিলেন যে রেফারেন্স দিয়ে প্লিজ আপনি যদি একটু এমসিকিউ করান তাহলে খুব ভালো হয়, খুব উপকার হয়। দ্যাটস ওয়াই আমি বইয়ের নাম বলে দিয়েছি কোন বই খুব ভালো হয়, ঠিক আছে। অ্যান্ড সেটা বিভিন্ন 2-3টে বই, ওই বইটাও আছে, আমি ওটা রেফারেন্স করে আমি এমসিকিউ করিয়েছি, ঠিক আছে। তো এতে যদি আমার কোনো রকম ভুল হয়, ইফ আই মিস্টেকেন, তো দ্যাটস আই এক্সট্রিমলি সরি, আমি তার জন্য সরি, ঠিক আছে। যদি কোনো রকম ভুলচুক হয়, ইউ ক্যান রেকটিফাই মি ইন কমেন্ট সেকশন অ্যান্ড অবভিয়াসলি আই সরি ফর দ্যাট। ওকে, সো থ্যাংক ইউ। ওকে, তো থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক ফর WB সেট। ওকে, আমাদের হাতে কি থাকে? আমাদের হাতে শুধুমাত্র চেষ্টাটা থাকে, তারপর যা হওয়ার সেটা হবেই। ওকে, আমাদের উই হ্যাভ দ্য in our hand, the efforts is in our hand, but result is not in our hand. Okay, performance, well preparation, and also the efforts, the constant study, the constant preparation, that's are in our hand, but the result that is not in our hand, right? But তার জন্য যদি বাই চান্স ইন এনি হাউ যদি এক্সাম আমাদের ফেভারে না আসে, দ্যাট ইজ নট, সাধারণত তোমার কি বলে, তাতে মন খারাপ করার কিছু নেই, ঠিক আছে। কিন্তু আমি যতটা এমসিকিউ করাচ্ছি বা যে এখান থেকে মোটামুটি মোটামুটি চলে আসবে, ঠিক আছে, নাম্বার উঠে যাবে আই থিঙ্ক। ওকে, বাট তারপরেও আমাদের 10% কিছু কোশ্চেন হাতে রাখতে হবে যেগুলো আনকমন আসতেই পারে। আর সেজন্যই আমি বললাম বিশেষ করে রিসার্চ অ্যাপটিটিউড, টিচিং অ্যাপটিটিউড, আনসিন প্যাসেজ, ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন আমাদের ভালো করে করতে হবে। কারণ বিকজ জিওগ্রাফি, হিস্ট্রি রিলেটেড কোশ্চেন বা এনভায়রনমেন্ট রিলেটেড কোশ্চেন এতটা ভাস্ট, এর সিলেবাস এতটা বেশি যে সেখান থেকে কিছু 10% আনকমন কোশ্চেন আসতেই পারে। ওকে, এবার এখানে একটা ব্যাপার, এখানে কোনো চ্যাপ্টার স্কিপ না করাই ভালো, বিকজ হতে পারে হয়তো আমাদের এনভায়রনমেন্ট সেকশন বা জিওগ্রাফি বা হিস্ট্রি রিলেটেড কোশ্চেন বেশি সোজা আসলো, ম্যাথমেটিক্যাল রিজনিং থেকে কোশ্চেনটা কঠিন আসলো, মেবি দ্যাট ক্যান বি হ্যাপেন। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু প্রিপেয়ার অল অফ দ্য থিংস। ওকে, আমাদের প্রত্যেকটা জিনিসই ভালো করে জানতে হবে, আর সেই জিনিসটা আমাদেরকে স্পেশাল অ্যাডভান্টেজ দেবে ইন এক্সাম, রাইট? ওকে, থ্যাংক ইউ।
আর এই ডাব্লিউবি সেট করার পর আমি খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার শুরু করবো, সেটা হলো কোয়ান্টাম কেমিস্ট্রি, একদম প্রথম থেকে। ওকে, অ্যান্ড দ্যাট শুড বি ভেরি beneficial to all candidates which are wanted to crack CSIR NET, GATE, BARC and also WB set and also for MSc, BSc all, because quantum chemistry এমন একটা চ্যাপ্টার যেটা প্রত্যেকটা জায়গায় লাগবে, ঠিক আছে? So that's why I would start from beginning in the quantum chemistry when I all end, when I complete the all of the general aptitude in WB set. Okay, thank you. এখানে আমি পিপল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট শেষ করলাম। এরপরে আমি স্টার্ট করবো তোমার আই থিঙ্ক আনসিন প্যাসেজ আমি স্টার্ট করব, ঠিক আছে? তো আনসিন প্যাসেজ প্রথম যে লেকচারটায় আমি শুধু পড়াবো আর হোমওয়ার্ক দিব, পরেরটায় আমি কী করব, অ্যান্সার করিয়ে দেব, ঠিক আছে? বোঝা হলো? আনসিন নিয়ে বেশি ভাবার দরকার নেই, আনসিন আমি একটা দুটো প্র্যাকটিস করিয়ে দিব, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, কোনো প্রবলেম নেই। যে কোনো ইংলিশ গ্রামার বইয়ে আনসিন প্যাসেজ থাকে। ওকে, share and comment obviously. If you not comment, I never understand what is the problem. Okay, so thank you.